শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে সঙ্গে আছি আমি ডানা ইসলাম। আশুলিয়ায় শিল্প কারখানা খোলার খবরাখবর জানাচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান। এই মুহূর্তে এসে আশুলিয়ার শিল্প অঞ্চলে আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকালকে বিজিএমের যে বৈঠকের পরে কিন্তু আশুলিয়া এবং সাভারের সব শিল্প কারখানায় খুলেছে দুই একটি বাদে আমরা দেখেছি, এমনটি দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিকরা কিন্তু তারা কাজে যোগ দিয়েছে, আমরা কিন্তু দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ডিইপিজেডে আমরা সকাল থেকে দেখেছি তারা কিন্তু কাজে যোগ দিয়েছে এবং পুরোপুরি উৎপাদনে ফিরেছে, এমনটা কিন্তু আমরা দেখেছি। এবং ইপিজেডের বাইরের যে প্রতিষ্ঠানগুলো কারখানাগুলো আছে তারা কিন্তু যথারীতি তারা কিন্তু শ্রমিকরা কাজে যোগ দিয়েছে, এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানাই যে প্রতিটি কারখানার সামনেই কিন্তু আমরা দেখতে পেরেছি যে প্রশাসনের লোকজন, বিশেষ করে পুলিশ, আর্মি এবং র্যাব এবং যে বিজিবি যে সদস্যরা তারা কিন্তু কঠোর নিরাপত্তায় বলয় দিয়ে রেখেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানাই যে সাভার আশুলিয়ার যে শিল্প কারখানার সামনের যে রাস্তা এবং সড়ক মহাসড়কে এবং আমরা দেখেছি যে সেনাবাহিনী এবং র্যাব এবং অন্যান্য বাহিনীর সদস্যদেরকে কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু টহল অব্যাহত রেখেছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার আশুলিয়াতে যে বিশেষ করে আবদুল্লাপুর থেকে যে বাইপাল সড়ক এবং বিশেষ করে আবদুল্লাপুর থেকে বাইপাল সড়ক এবং নবীনগর থেকে যে চন্ডা সড়ক, দুটি সড়কে কিন্তু যান চলাচল অনেকটা স্বাভাবিক আছে আমরা দেখতে পাচ্ছি। এবং সকাল থেকে কিন্তু আমরা কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাইনি। সব মিলিয়ে বলা যায় যে সাভার আশুলিয়ায় কিন্তু গত কয়েকদিনের অস্থিরতা কাটিয়ে কিন্তু এখন কিন্তু স্বস্তি ফিরেছে এবং শিল্পের চাকা ঘুরতেছে এবং কোনো রকম বাধা বিঘ্ন ছাড়াই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সব কিছু স্বাভাবিক আছে। এই ছিল সাভার শিল্প অঞ্চল থেকে। ফেনীতে ভয়াবহ বন্যা 30,000 হেক্টর ফসলি জমির ক্ষতি হয়েছে। এ ক্ষতি কাটিয়ে পুনরায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে কৃষকরা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। ধন্যবাদ। আসলে আপনি জানেন যে ফেনীতে ভয়াবহ বন্যায় প্রায় 30,000-এরও অধিক আসলে ফসলের জমির ফসল নষ্ট হয়েছে। এইসব কৃষকরা আসলে যে পরিমাণ তাদের ক্ষতি হয়েছে সেটি পুষিয়ে তুলতে আসলে তারা পুনরায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আমি এই মুহূর্তে রয়েছি ফুলকাজী উপজেলার দরবারপুর ইউনিয়ন। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কৃষক যারা রয়েছে তারা আসলে এবারের ভয়াবহ বন্যায় তাদের যে পরিমাণ যে রোপা আমনের ক্ষতি হয়েছে সেটি কাটিয়ে তুলতে আসলে তারা আবার পুনরায় রোপা আমন লাগাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানকার একজন কৃষকের সাথে কথা বলেছি, আসলে তিনি বলছেন যে এবারের যে বন্যা সেটি তাদের যে পরিমাণ রোপা আমনের ক্ষতি হয়েছে সেটি কাটিয়ে তুলতে আসলে তারা পুনরায় আসলে পার্শ্ববর্তী জেলা থেকে আসলে রোপার বীজতলা এনে আসলে তারা রোপা আমন লাগাচ্ছেন। তবে শুধু এখানকার কৃষক নয়, আমরা দেখেছি ফুলগাজী, ছাগলাইয়া, ফেনী সদর এবং দাগনভূঞা উপজেলার কৃষকদেরও চিত্র একই ছিল। তারা অনেকেই আসলে জেলার বাইরে থেকে রোপার বীজ এনে সংরক্ষণ করে লাগাচ্ছেন, আবার অনেকে আসলে না পেরে কিন্তু তারা জমিগুলো খালি রেখে দিচ্ছেন। এ ধরনের চিত্র আমরা আসলে দেখেছি। তবে শুধু কৃষি ক্ষেত্রে কিন্তু এই চিত্র নয়, আমরা দেখেছি মানুষের এই জেলায় এ পর্যন্ত মানুষের প্রায় 8,350টি ঘর বিধ্বস্ত হয়েছে, তারাও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আমরা দেখেছি প্রাণী সম্পদ দপ্তরে প্রায় 4 লক্ষ টাকা 400 কোটি টাকার ক্ষতি হয়েছে, তারাও আসলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এছাড়া আমরা দেখেছি যে আসলে দাগনভূঞায় কিছু কিছু অঞ্চলে এখনো জলবদ্ধতা রয়েছে, সেই সব জলবদ্ধতা কাটিয়ে তুলতে আসলে জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডের প্রতি তারা দৃষ্টি আকর্ষণ করছে। তো এই ছিল আমার কাছে বন্যার পরবর্তী আসলে মানুষের যে ক্ষয়ক্ষতি সেটা সর্বশেষ তথ্য। বন্যার পানি কমলেও কমেনি জনভোগান্তি। এ নিয়ে বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। বন্যার কারণে মানুষের ভোগান্তি কেমন দেখছেন, কি বলছে দুর্গতরা? ডানা, আপনি বন্যার পরে যে ভোগান্তির কথা বলছেন জনসাধারণ, আসলে নোয়াখালীতে এখনো প্রায় 12 লক্ষের অধিক মানুষ পানিবন্দী রয়েছে। এছাড়া অর্ধ লক্ষাধিক মানুষ এখন আশ্রয় কেন্দ্রে রয়েছে। তো তারা বিভিন্ন কারণে এখনো তাদের বাড়িতে ফিরতে পারছেন না। কোথাও পানি বেশি হওয়ার কারণে অথবা ঘর বসবাসের উপযুক্ত না হওয়ার কারণে তারা ঘরে ফিরতে পারছেন না বলে জানা গেছে। তো আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী সুবর্ণচর উপজেলার
চরবাটা ইউনিয়নের প্রত্যন্ত একটি চরাঞ্চলে দাঁড়িয়ে আছি। তো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে পানির কারণে যে আমন ধানের যে সামনের যে মৌসুম রয়েছে, আমন ধানের বীজ সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গিয়েছে। এছাড়া এই উপজেলায় প্রায় সবজির মাঠ, একেবারে শরৎকালীন যে সবজি রয়েছে সেই সবজির মাঠ একেবারে নষ্ট হয়ে গেছে। এছাড়াও ক্ষতি হয়েছে মাছের ঘের এবং ক্ষতি হয়েছে প্রাণী সম্পদ। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো একজন কৃষিবিদের সাথে, শিবব্রত ভৌমিক। আমি তার কাছে জানতে চাইবো যে আপনাদের হিসাবে পর্যন্ত কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ খাতে কি ধরনের তথ্য রয়েছে ক্ষতির? আচ্ছা, আমাদের এই অঞ্চলে আপনারা জানেন সুবর্ণচর কিন্তু ফসলের সূতিকাগার। এখানে আপনার কৃষি বলেন, মৎস্য বলেন, প্রাণী সম্পদ বলেন, সব ক্ষেত্রেই কিন্তু আপনার বিভিন্ন ধরনের নতুন নতুন প্রযুক্তি নিয়ে আমরা কাজ করছি। যেখানে আপনার এবছর আমন ধানের শুধু বীজ তলাই ছিল ৬,০০০ হেক্টর জমির, যেটা দিয়ে আমরা ৫৬,০০০ হেক্টর জমিতে ফসল চাষাবাদ করার কথা ছিল, যার প্রায় 80% উপরে আপনার বীজতলা নষ্ট হয়ে গিয়েছে, জ্বালা নেই। সেই জ্বালা নতুন করে যে রিপ্লেস করবে সেই জ্বালাও কিন্তু কৃষক হন্য হয়ে খুঁজছে, যে যদিও এখন কিন্তু সময় একেবারে শেষের দিকে। আপনার ৪,০০০ হেক্টর জমি শরৎকালীন সবজি প্রায় সম্পূর্ণই শেষ হয়ে গিয়েছে। আপনার ৬০০ কোটি টাকার যে প্রাণী সম্পদ মৎস্য খাত, এটা কিন্তু সম্পূর্ণ ঘের ভেসে গিয়েছে। ২৫ কোটি টাকার মতো প্রাণী সম্পদ খাত নষ্ট হয়ে গিয়েছে। আপনার আমাদের এখানে ফল বাগান বলেন, আদা হলুদ চাষাবাদ বলেন, কিংবা যে আউশ মৌসুমের যে ধান, আপনার ৩২,০০০ হেক্টর জমির যে আউশ ধান যেটা মাঠে ছিল, সেটার প্রায় 85% সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। মানে কৃষি ব্যবস্থা কিন্তু অনেকটা ধসের মতো আর কি, যে এখানে যে কৃষক যে আবার ঘুরে দাঁড়াবে, সেই ঘুরে দাঁড়ানোর জন্য আসলে এখন প্রয়োজন প্রণোদনা। এখানে কৃষির যে এখন যেটা প্রয়োজন, যে জ্বালা, কিংবা সামনে রবি মৌসুম রয়েছে সেখানে নতুন করে বীজ দেওয়া, জ্বালা চারা দেওয়া, কিংবা অন্যান্য যে সহযোগিতা, সার, কীটনাশক, এমনকি প্রশিক্ষণ, এটা সবচেয়ে জরুরি। যে এই মুহূর্তে যে বন্যা পরবর্তী পুনর্বাসন বা ক্ষতি কাটিয়ে ওঠার জন্য কৃষকদেরকে সঠিক যে পরামর্শ দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা অত্যন্ত জরুরি। না হলে আমাদের এই অঞ্চলের কৃষি ব্যবস্থা কিন্তু ধসের উপক্রম হয়ে গিয়েছে। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন কৃষিবিদ শিবব্রত ভৌমিক, আসলে তিনি যে পুরো কৃষি আর একটা চিত্র তিনি তুলে ধরেছেন। তো এটা আসলে যে কৃষকরা একটা সর্বশান্ত হওয়ার পথে রয়েছেন, তিনি পুনর্বাসনের দাবি জানিয়েছেন। এছাড়া যে কৃষি মন্ত্রণালয় থেকে কৃষকদেরকে সঠিক পরামর্শ দিয়ে আবার তাদের এই ক্ষতি কিভাবে পুষিয়ে নেওয়া যায় সেই বিষয়ে তিনি মন্তব্য করেছেন। তো জেলা প্রশাসনের সূত্র মতে এই মুহূর্তের পুরো নোয়াখালী জেলাতে প্রায় ৪,১৮৫ কোটি টাকার মতো ক্ষতির একটি তালিকা রয়েছে। তো বন্যার পানি যদি পুরোপুরি আরো নেমে যায়, ক্ষতির চিত্র আরো ফুটে উঠবে, আরো যে সঠিক তথ্য জানা যাবে। এছাড়া ক্ষতি হয়েছে স্থানীয় সরকার প্রকৌশলের যে চরাঞ্চলের সব রাস্তাঘাট রয়েছে সেসব ক্ষতি হয়েছে, সড়ক ও জনপদে যেসব সড়ক রয়েছে সেগুলো ক্ষতি হয়েছে। এছাড়া যে চরাঞ্চলে যে অন্যান্য যে কিছু আছে, সবজি ফসল যে আরো আছে, যে ফলজ বাগান রয়েছে, পেঁপে বাগান রয়েছে, যে অন্যান্য যে কিছু আরো বাগান রয়েছে, সেগুলো অনেকটা প্রায় নিঃস্ব হওয়ার পথে রয়েছে কৃষকরা। এ হচ্ছে নোয়াখালীর ক্ষয়ক্ষতি নিয়ে সর্বশেষ ডানা। সুজন, ধন্যবাদ আপনাকে। নোয়াখালী থেকে বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন দেশ জনপদ লাইভ। এদিকে খুলনায় কমেছে লোডশেডিং। গেল ২৪ ঘন্টায় মাত্র একবার লোডশেডিং হয়েছে। খুলনা থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। খুলনায় কিন্তু লোডশেডিং আসলে কমতে শুরু করেছে। আমরা বিভিন্ন জায়গা থেকে যে তথ্য পেয়েছি যে সম্প্রতি গত সপ্তাহে কিন্তু লোডশেডিং এর হার খুবই কমে গিয়েছে। আমরা যদি গতকালকের কথা বলি, তো গত ২৪ ঘন্টায় কিন্তু শুধুমাত্র রাত ৮টায় খুলনা অঞ্চলে লোডশেডিং হয়েছে। আমাদের খুলনার যে নর্থ ওয়েস্ট পাওয়ার জোন ডিস্ট্রিবিউশন আছে ওজুপাটিকা, তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে এখন কিন্তু লোডশেডিংয়ের পরিমাণ খুবই কম। যেহেতু গত ২৪ ঘন্টায় মাত্র একবার লোডশেডিং হয়েছে, এর আগের দিনও একবার। তো গরমের সময় যেমন আসলে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং হয়, সেই পরিমাণটা কিন্তু এখন আর নাই। তো আমরা আরেকটু বলে রাখতে চাই যে খুলনায় কিন্তু ওজোপাটিকার যে ২১টা জেলা আছে, এই জেলার ভিতর কিন্তু গত জুন মাসে সর্বোচ্চ ৮৭৯ মেগাওয়াট একদিনে সর্বোচ্চ ডিমান্ড ছিল, কিন্তু গতকাল সেটা নেমে ৬৪০-এর একটু বেশি ছিল। তবে গতকালকে যে লোডশেডিং ছিল ডিমান্ডের তুলনায় ২৫ মেগাওয়াটের মধ্যে লোডশেডিং ছিল। তো খুলনা থেকে লোডশেডিং এর জন্য এটা ছিল আমার কাছে সর্বশেষ। দেখছেন দেশ জনপদ লাইভ।
তীব্র লোডশেডিং এ কবলে পড়েছে রংপুর বিভাগ। দিনে রাতে দীর্ঘ লোডশেডিং এ জনজীবনে দুর্ভোগ বেড়েছে। ক্ষতির মুখে পড়ছেন বিদ্যুৎ চালিত ক্ষুদ্র ব্যবসায়ীরা। এ নিয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, জনজীবনের দুর্ভোগ নিয়ে সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ডানা, আমি শেষ থেকেই শুরু করতে চাই। আপনি বলছিলেন যে ক্ষুদ্র যে ব্যবসায়ীরা রয়েছেন যারা বিদ্যুতের সঙ্গে জড়িত, অর্থাৎ আমরা বিভিন্ন যারা তৃণমূলের একেবারে ক্ষুদ্র উদ্যোক্তারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকবার কারণে কিন্তু তাদের যে প্রতিদিনের যে ব্যবসায়, সেই ব্যবসায় কিন্তু তারা মারাত্মক ঝুঁকিতে রয়েছেন। তাদের যে আয়ের বিষয়টি সেটি কিন্তু একেবারে কমে গেছে। আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, একেবারে গ্রাহক পর্যায়ে কথা বলেছি। তারা বলেছেন যে প্রতিদিন যেখানে একবার বা দুইবার বিদ্যুৎ যাওয়ার কথা, সেখানে একবার বা দুবার বিদ্যুৎ আসছে। এটি কিন্তু তারা আমাদেরকে বলছে। একইভাবে আমি যদি গ্রাম অঞ্চলের কথা বলি, সেটি কিন্তু আরো ভয়াবহ অবস্থা। সারাদিনই কখনো কখনো তারা বিদ্যুৎ পাচ্ছে না। আমরা যারা বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। সেটি হচ্ছে যে রংপুর যে নেসকো রয়েছেন, সেই নেসকো এবং পল্লী বিদ্যুৎ এই দুটো মিলে রংপুরে 1200 মেগাওয়াট প্রয়োজন প্রতিদিন। সেখানে কিন্তু 400 থেকে 500 মেগাওয়াট পর্যন্ত তারা পাচ্ছিলেন। আরেকটি বিষয় বলি যে রংপুরের যে মিঠাপুকুর রয়েছেন, শিশটিবাড়ি, সেখানে পল্লী বিদ্যুতের যারা রয়েছেন তারা বলছেন যে প্রতিদিন তাদের 130 থেকে 120 মেগাওয়াট পর্যন্ত প্রয়োজন। সেখানে কিন্তু তারা পাচ্ছেন মাত্র 30 থেকে 35 মেগাওয়াট। তো এই নিয়ে যে আমরা কথা বলতে চাই, রংপুরের যিনি প্রধান রয়েছেন নেসকোর প্রধান আশরাফুল ইসলাম, আমরা তাকেই যুক্ত করতে যাই যে তার কাছে জানতে চাই যে বিদ্যুতের এই পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হতে পারে, আপনি কত পাচ্ছেন প্রতিদিন? আসসালামু আলাইকুম। রংপুর বিভাগের 8টা ডিস্ট্রিক্টে পল্লী বিদ্যুৎ এবং নেসকো সম্মানিত গ্রাহকগণের দৈনিক এখানে চাহিদা প্রায় 1100 মেগাওয়াট। তার বিপরীতে আমরা পাচ্ছি 700 মেগাওয়াট। আজকে পাচ্ছি 700 মেগাওয়াট। আমাদের এই প্রায় 350 থেকে 400 মেগাওয়াট লোডশেড করতে হচ্ছে। প্রায় এটা 25%, কখনো এটা 20% লোডশেড করতে হচ্ছে। এখানে আসলে প্রচন্ড গরম পড়ছে, যার কারণে মানুষের ভোগান্তি বাড়ছে মানুষের। তা আমি আশা করব দ্রুতই আমরা আসলে এই পরিস্থিতি থেকে উন্নতি করতে পারবো। বিদ্যুতের সরবরাহ কম পাওয়ায় এই লোডশেডিংটা হচ্ছে। মানুষের আসলে জনজীবনের ভোগান্তিটা এখানেই বাড়ছে এই গরমের কারণে। কবে নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে? এটা আমরা আশা করছি দ্রুতই হয়তো সমাধান হবে ইনশাল্লাহ। ডানা, আপনি শুনছিলেন আমরা কথা বলছিলাম এখানকার যে নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি নেসকোর যে প্রধান প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম মন্ডলের সঙ্গে। এখানে তারা বলছেন যে উৎপাদন পর্যায়ে যদি বৃদ্ধি করা না হয় তাহলে এই সংকট সমাধান হবে না। ডানা, এই ছিল রংপুর থেকে। রফিকুল, ধন্যবাদ আপনাকে। রংপুর থেকে জনদুর্ভোগ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। গণসংহতি আন্দোলনের নিবন্ধন নিয়ে আদালত প্রাঙ্গণে কথা বলছেন আইনজীবী। সরাসরি চলে যাচ্ছি সেখানে। কমিশনের কাছে আমাদের নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম। সমস্ত যে শর্তগুলো সেগুলো আমরা পূরণ করেছিলাম। নির্বাচন কমিশন আমাদের গঠনতন্ত্রের বিষয়ে দুটো আপত্তি উত্থাপন করেছিলেন যে আমরা অঙ্গ সংগঠন থাকবে না, এইরকম কোনো সুনির্দিষ্ট বক্তব্য আমাদের গঠনতন্ত্রে ছিল না। আমরা এই দুটো বিষয় আমাদের পরবর্তীতে আমাদের সংগঠনের যে ফোরাম, জাতীয় ফোরাম, সেটা ডেকে আমাদের গঠনতন্ত্র সংশোধন করে আমরা নির্বাচন কমিশনে জমা দিয়েছি। কিন্তু নির্বাচন কমিশন আমাদেরকে চিঠি দিয়ে জানিয়ে দিল যে আমাদেরকে নিবন্ধন দেওয়া হচ্ছে না, কিন্তু কোনো কারণই উল্লেখ তারা করেনি। এই কারণ উল্লেখ না করে নিবন্ধন না দেওয়ার একটা চিঠি তারা 18 সালে আমাদেরকে দিয়েছে। নির্বাচন তার কয়েক মাসের মধ্যে ছিল, যার ফলে ওই মুহূর্তে আমরা যেহেতু নির্বাচনে অংশ নিয়েছিলাম 18 সালে, সে কারণে আমরা আদালতের চাইতে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টিকেই জোটগতভাবে গুরুত্ব দিয়েছি। নির্বাচনের পরে সবাই আমরা জানি সেটা একটা তথাকথিত নির্বাচন ছিল, ভোট ডাকাতির নির্বাচন ছিল। আমরা আদালতের শরণাপন্ন হই এবং ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া আমাদের আইনজীবী হিসেবে আদালতে এটা উত্থাপন করেন এবং 11 এপ্রিল শুনানি শেষে আমরা এই রায় পাই
যার কথা ইতিমধ্যে তিনি উল্লেখ করেছেন যে লিখিত কপি পাওয়ার 30 দিনের মধ্যে গণসংহতি আন্দোলনকে, রায়ের লিখিত কপি পাওয়ার 30 দিনের মধ্যে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে হবে। কিন্তু সেই লিখিত কপি তারা পেলেন, মাস গেল, বছর গেল, তারা সেই রায় কার্যকর করেননি। আমরা যখন আদালতের আবারও শরণাপন্ন হয়েছি বিগত 23 সালে যে আদালতের রায় কার্যকর করা হচ্ছে না, তখন তারা আপিলের আবেদন করলেন এবং সেই আপিলের শুনানিও আজ পর্যন্ত হলো না। আজকে আমরা জানলাম যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই আপিল পরিচালনা না করার ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটা তারা আদালতকে জানিয়েছেন। ফলে এখন হাইকোর্টের রায় কার্যকর করাটাই তাদের দিক থেকে তাদের করণীয়। আমরা আশা করি নির্বাচন কমিশন দ্রুততম সময়ে হাইকোর্টের রায় বাস্তবায়ন করবে। বিগত 6.5 বছর ধরে আমরা সরাসরি বলা চলে, যেটা একটু আগে আপনারা শুনেছেন যে হাইকোর্টের রায়ে বলা হয়েছিল যে এইটা অসৎ উদ্দেশ্য এই আমাদের নিবন্ধনটি দেওয়া হয়নি। এর মধ্যে গণসংহতি আন্দোলনের নিবন্ধন নিয়ে আদালত প্রাঙ্গণে কথা বলছেন আইনজীবীরা। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেখছেন 23 জনপদ লাইভ। ব্যক্তিগত কারণ দেখিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ একে একে পদত্যাগ করেছেন 7 জন। এতে স্থবির হয়ে পড়েছে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম। ময়মনসিংহ থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, ময়মনসিংহের মেডিকেল কলেজের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। শেখ হাসিনা সরকারের পতনের পর আমরা দেখেছি ঐতিহ্যবাহী ময়মনসিংহ মেডিকেল কলেজে অধ্যক্ষ আবু তাহের সহ উপাধ্যক্ষ এবং মোট 7 জন যারা প্রশাসনিক দায়িত্ব সহ গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তারা কিন্তু একে একে পদত্যাগ করার কারণে কিন্তু একটি স্থবিরতা দেখা দিয়েছে। অর্থাৎ গত 22 আগস্ট থেকে 5 সেপ্টেম্বরের মধ্যে একে একে এই 7 জন কিন্তু পদত্যাগ করেন, যার কারণে শিক্ষা কার্যক্রম সহ কিন্তু অফিসিয়াল কার্যক্রমে কিছুটা স্থবিরতা দেখা দিয়েছে। আমরা আজকে সকালে এই প্রতিষ্ঠানটিতে এসে কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে গুরুত্বপূর্ণ থাকা ব্যক্তিরা পদত্যাগ করায় তাদের ক্লাস এবং পরীক্ষার কিছুটা জটিলতা দেখা দিয়েছে এবং তারা বলছেন যে দ্রুত আসলে এই শূন্য পদগুলো যেন ফিল আপ করা হয় এবং দ্রুত এই পদগুলোতে যেন গুরুত্বপূর্ণ এবং স্বচ্ছ ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং তারা বলছেন যে তারা যে পড়াশোনা এবং পরীক্ষার দিক দিয়ে পিছিয়ে পড়ছেন, সেই বিষয়গুলো কিন্তু তাদের নিয়োগ পাওয়ার পর অর্থাৎ স্বাভাবিক পরিবেশ পরিস্থিতি হলে তারা কিন্তু সেটি পুষিয়ে উঠতে পারবেন, সেই বিষয়টি বলছিলেন। আমরা এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন অর্থাৎ অফিসিয়ালভাবে তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে তাদের অফিসিয়াল কাজকর্মেও কিন্তু কিছুটা ব্যাঘাত পোহাতে হচ্ছে, অর্থাৎ কিছুটা জটিলতা সৃষ্টি হয়েছে। অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ গুরুত্বপূর্ণ 7 জন ব্যক্তি তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় তারা কিন্তু সেই সমস্যার মধ্যে কিছুটা আছেন এবং তারা চাচ্ছেন যে অচিরেই যেন তাদের এই সমস্যা কাটিয়ে উঠতে পারেন, সেই বিষয়টি কিন্তু তারা অধিদপ্তরের দিকে তাকিয়ে আছেন এবং গুরুত্বপূর্ণ পদগুলো পূরণে কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ নেবেন এবং সংশ্লিষ্ট বিভাগে তাদের যোগ্য ব্যক্তিদেরকে দায়িত্ব দেওয়া হবে এবং এই যে অচল অবস্থা সেটি অচিরেই কাটিয়ে ওঠা সম্ভব হবে স্বচ্ছ এবং যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার মাধ্যমে, এবং সেই বিষয়টি কিন্তু বলছিলেন। এবং শিক্ষার্থীরাও চাচ্ছেন যেন দ্রুত তার স্বাভাবিক কার্যক্রম ময়মনসিংহ মেডিকেল কলেজে এবং পড়াশোনার কার্যক্রম যেন স্বাভাবিক হয়, সেই বিষয়টি কিন্তু তারাও প্রত্যাশা রাখছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে সর্বশেষ। ইলিয়াস, ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। সাতক্ষীরার 3টি পৌরসভায় নেই জনপ্রতিনিধি, তাই জনভোগান্তিতে নাগরিক সাধারণ। ভোগান্তির খবরাখবর জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। দাঁড়িয়ে আছি সাতক্ষীরার কলারোয়া পৌরসভার সামনে। সাতক্ষীরায় রয়েছে 3টি পৌরসভা, সাতক্ষীরা পৌরসভা, কলারোয়া পৌরসভা এবং নতুন শ্যামনগর পৌরসভা। 3টি পৌরসভার মধ্যে শ্যামনগর এই নতুন পৌরসভায় কিন্তু আগে থেকেই জনপ্রতিনিধি নেই।
আবার একই সাথে কিন্তু কলারোয়া এবং সাতক্ষীরা পৌরসভায় সারা দেশের সাথেই জনপ্রতিনিধিহীন অবস্থা। এবং এইখানে রয়েছে এখন প্রশাসনিক দায়িত্ববান ব্যক্তি, কিন্তু এর মধ্যেও তৈরি হয়েছে নানা সংকট। প্রশাসনিক দায়িত্ববান ব্যক্তিরা তারা যেমন প্রশাসনিক দায়িত্ব পালন করছেন, একই কারণে কিন্তু পৌরসভার যেসব স্টাফরা রয়েছেন বা কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু এখন অনেক কর্মতৎপর হলেও তারা কিন্তু অনেকটা কষ্ট পাচ্ছে। এই নাগরিক সেবা দেওয়ার ক্ষেত্রে অনেকটা সংকট তৈরি হচ্ছে। এখানকার আমরা যতজন নাগরিকের সাথেই কথা বলেছি প্রত্যেকের অভিমত দ্রুত জনপ্রতিনিধির ব্যবস্থা করা, না হলে স্থায়ী প্রশাসনিক কর্মকর্তার ব্যবস্থা করা, যাতে নাগরিক সনদ বা ট্রেড লাইসেন্স বা পৌরসভার মধ্যে যেসব ধরনের সেবা থেকে থাকে সেই সেবা কার্যক্রমগুলোকে সচল রাখা, সক্রিয় রাখার জন্য যা যা করা দরকার, এটি যেহেতু সরকার নির্ধারিত বিষয়, এই কারণেই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের কাছে সাতক্ষীরার 3টি পৌরসভার যে নাগরিকরা রয়েছেন, পৌরবাসী রয়েছেন, তাদের প্রত্যেকের প্রত্যাশা এবং দাবি যে দ্রুতই একটি স্থায়ী সমাধানের পথে একটি পথ সৃষ্টি করুক, যাতে নাগরিক সেবা ব্যাহত হয়, এরকম সংকটগুলো যাতে আর না হয় এবং একই সাথে নাগরিক সেবা বৃদ্ধি পায়, সেই ব্যবস্থাটি যেন স্থায়ী হয়। এটাই এখানকার 3টি পৌরসভার পৌরবাসীদের একান্ত প্রত্যাশা। এই ছিল সাতক্ষীরার পৌরবাসীদের যে জনপ্রতিনিধিহীন অবস্থায় যে সমস্যা, জনভোগান্তি, তার সর্বশেষ চিত্র। জয়পুরহাটে মাছের বাজারে ঊর্ধ্বমুখী দরের কারণে বিপাকে ক্রেতারা। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম। রেজা, মাছের দাম ঊর্ধ্বগতি হওয়ার কারণ কি, এ নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? হ্যাঁ ডানা, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের একটা মাছুয়া বাজার এলাকায়। এই মাছুয়া বাজার আসলে এই জয়পুরহাট শহরের বা জয়পুরহাট জেলার বলা যায় যে প্রতিদিনের যে সর্বশ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে বাজার করে থাকেন। এখানে যে মাছের বাজার কিন্তু নতুন সরকার অর্থাৎ 5 আগস্ট যে সরকার পতনের পর সাধারণ ক্রেতারা যে মনে করেছিল যে হয়তো যে বাজারের যে ঊর্ধ্বগতি একটু কমবে, কিন্তু আসলে সাধারণ ক্রেতারা যেটি আমাকে জানিয়েছেন এবং বিক্রেতারা যারা জানিয়েছেন, মাছ বিক্রেতারা, যে আসলে ওই আগের মতোই স্বাভাবিক দাম, বরঞ্চ ইলিশ মাছের এখন কিন্তু সিজন চলতেছে, অর্থাৎ মৌসুম যে ইলিশ মাছ, সেই ইলিশ মাছে কিন্তু এখন মানে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আমি একজন ক্রেতার সঙ্গে কথা বলে জানতে চাইবো যে আসলে আপনি তো বাজার করতে এসেছেন, আপনি বর্তমান নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর বাজার পরিস্থিতি কেমন দেখছেন? আসলে বাজারের পরিস্থিতিটা যেটা বলা যায় আর কি খুব খারাপ। যেখানে মাছের সিজন, এখন ইলিশ মাছের সিজন, সেখানে অনেক দাম চড়া। এখানে সাধারণ মানুষের নাগালের বাইরে, এটা সাধারণ মানুষ কিনে খাওয়ার যোগ্য হয়ে গেছে। আর বাজারে যে পরিবেশটা আছে এটা আসলে মনিটরিং করা দরকার। ইলিশ মাছের পাশাপাশি অন্যান্য মাছেরও প্রচুর দাম, শাকসবজি তো দাম আছে, অনেক দাম আছে, এটা একটা মনিটরিং করার ব্যবস্থা করা দরকার। কারণ বাজারে যে আসছে, যে দেখেন রাস্তা কাদা, বৃষ্টি একটু পানি হলে এখানে দাঁড়ানোর কোনো জায়গা নেই, পরিবেশটা একদম খোলা, এটা মনিটরিং করা উচিত। এটা আমার নতুন সরকারের কাছে একটা প্রত্যাশাই আর কি। ধন্যবাদ। একটা বিষয় আমি জানিয়ে রাখি যে এখানকার যে বাজারের যে যারা বিক্রেতারা, তারা যেটি জানিয়েছেন যে এখানে কিন্তু বাজার মনিটরিং এর ব্যবস্থাটাও কিন্তু জোরদার নয়। পাশাপাশি ক্রেতারাও একই কথা বলেছেন এবং পাশাপাশি এখানে যে পৌরসভার এই আওতাধীন এই হাটটি অর্থাৎ এই বাজারটি, প্রতিদিন এই বাজারটি লাগে, কিন্তু এখানে সাধারণ মানুষ কিন্তু অভিযোগ করেছেন যে এখানে প্রায় 20 বছর থেকে এখানে কোনো সংস্কার হয়নি। এ কারণেই কিন্তু এখানে চলাফেরা, সাধারণ ক্রেতাদের যে চলাফেরার যে সমস্যা, খুবই মানে একটা সমস্যার মধ্যে পড়ে। আর বিকেল বেলাতে প্রচন্ড রকমের রাস্তায় মাছের বাজারটি বসে এবং তরকারির বাজারগুলো বসে। এ কারণে কিন্তু এখানে চলাফেরা সাধারণ মানুষ একদম কিন্তু ক্রেতারা কিন্তু ঢুকতেই পারে না এই বাজারে, এমন একটা পরিস্থিতি এখানে সৃষ্টি হয়। এই ছিল আমার জয়পুরহাট থেকে মাছের বাজার এবং বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আমি এখন স্টুডিওতে ডানার কাছে চলে যাচ্ছি। ডানা। রেজা, ধন্যবাদ আপনাকে। জয়পুরহাট থেকে বাজার দরের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।